আজকের এই নতুন ভিডিওতে এডুইন্সের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। দশম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যাংশের যে আলোচ্য আমাদের একটা গদ্য আছে, যার বিষয়বস্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তার নাম হচ্ছে বহুরূপী। বহুরূপী কার লেখা? লেখক সুবোধ ঘোষ। আচ্ছা, বহুরূপী গল্পটা গল্প সমগ্রর তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটা হলো আমাদের গল্পের প্রধান উৎস। আজকে আমি আলোচনা করব বহুরূপী গল্প থেকে এই তিনটে প্রশ্ন, যার প্রথম প্রশ্ন, আচ্ছা প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5, কোনোটা পুরোপুরি 5, কোনোটা 3+2। তাহলে আজকে আমাদের প্রথম আলোচ্য প্রশ্ন, এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতন সম্ভাব্য প্রশ্ন, যার উত্তরগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব। প্রথম প্রশ্নটা হচ্ছে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। কথাটার প্রেক্ষিতে হরিদার দারিদ্র পীড়িত জীবনযাত্রার পরিচয় দাও। আচ্ছা, আমরা এই বহুরূপী গল্পে যেখানে দেখতে পেয়েছি হরিদার দারিদ্র পীড়িত জীবনের একটা বর্ণনা, এই যে লাইনটা এখানে বলা হয়েছে, অনেক সময় হরিদার হাঁড়িতে শুধু জল ফোটে, ভাত ফোটে না, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হরিদা যেহেতু মানে অত্যন্ত শিল্পী সুলভ মানসিকতার মানুষ, তিনি শিল্প চেতনাতেই মগ্ন। তার কিন্তু রুটি রুজি রোজগার বলতে বহুরূপী সাজটাই তার একমাত্র উপার্জনের পথ। তো হরিদার এই যে উপার্জনের পথ তিনি বেছে নিয়েছেন বিভিন্ন রূপে সাজে, কখনো তিনি পাউল সাজছেন, কখনো তিনি পাগল সাজছেন, কখনো তিনি কাপালিক সাজছেন, কখনো তিনি রূপসী বাইজি সাজছেন। এই যে তার উপার্জনের পথ তিনি বেছে নিয়েছেন, তিনি কিন্তু চাইলেই অন্য কোথাও কাজ করতে পারতেন, ব্যবসা করতে পারতেন, আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু তা তার পছন্দ নয়, কারণ সে শিল্প সত্তাকেই বেশি প্রাধান্য দিয়েছে। তার পছন্দের কাজ হচ্ছে শিল্পত্বকে নিয়েই এগিয়ে যাওয়া। তো এই শিল্পী সত্তা বজায় রাখতে গিয়ে তার এই যে নিত্য নৈমিত্তিক বহুরূপী সাজের মাঝে যে উপার্জন, তা কিন্তু তার এক সপ্তাহও চলে না। একদিনের উপার্জনে সে এক সপ্তাহ চালাতে পারে না। সে কারণে তার যে বন্ধু বান্ধব যারাই আছে, তারা যখন তার বাড়িতে আসে, তারাই কিন্তু তাদের বিকেলের সমস্ত খাবার দাবারের জোগাড় যন্ত্র করে নিয়ে এসে তারা একসঙ্গে খায়। এখান থেকে কিছুটা কিন্তু তার বন্ধুদের প্রতি ভালোবাসাও বোঝাচ্ছে। হরিদার বাড়িটা হচ্ছে শহরের সবচেয়ে অন্ধকার সরু গলির ভেতরে তার ঘর, সেখানেই তার সংসার। আর অর্ধেক দিনই সেই বাড়িতে তার যে হাঁড়ি ফোটে, ভাতের হাঁড়ি, সেখানে কিন্তু জল ফোটে, ভাত আর ফোটে না। এতটাই তার দারিদ্রতা তাকে ঘিরে থাকে। হরিদাকে আমরা গল্পে দেখেছি বিভিন্ন রূপে সাজতে। চকের বাস স্ট্যান্ডের কাছে পাগল সেজেছে যখন, তখন কিন্তু কেউ চিনতেও পারেনি যে ওই পাগল আসলে হরিদা বহুরূপী সেজেছে। সেই পাগল সাজে কিছু কিছু লোক, যারা পরিচিত লোক, তারা কেউ কেউ হয়তো 1 আনা 2 আনা পয়সা দিয়েছে, আর যারা অপরিচিত লোক, তারা অত্যন্ত বিরক্ত হয়ে গিয়ে চলে গেছে, বা খুব খুব কদাচিৎ সামান্য কিছু পয়সা দিয়েছে। তো এই সামান্য উপার্জনে তো আর মানে সংসার চালানো সম্ভব নয় না। তো এই কারণের জন্যই এখানে এই কথাটা বলা হয়েছে। এই কথার মধ্যে দিয়ে হরিদার দারিদ্র পীড়িত জীবনের পরিচয় পাওয়া যায়। একমাত্র হরিদা যখন রূপসী বাইজি সাজে সেজেছিল, তখনই একমাত্র সে 8 আনা রোজগার করেছিল। ওটা ছিল হরিদার জীবনের সব থেকে বেশি উপার্জন। এমনকি আমরা কিন্তু গল্পে এক জায়গায় এটাও দেখতে পেয়েছি, হরিদা যখন শহরের জগদীশ বাবু, যার কিনা অনেক আর্থিক প্রতিপত্তি আছে, যেদিকে না সৌম্য দর্শন, শান্ত স্বভাবের মানুষ, তার বাড়িতে যখন তিনি বিরাগীর সাজে গেছেন, তখনও কিন্তু তিনি তার দেওয়া পারিশ্রমিক এখানে বলাটা ভুল, কারণ জগদীশ বাবু কিন্তু হরিদাকে বিরাগী ভেবেই তাকে
অর্থ দান করেছিল, যেরকম মানুষ সন্ন্যাসীকে করে থাকে। এবং গল্পে আগেও আমরা দেখেছি হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে এই শহরের জগদীশ বাবু কিন্তু 100 টাকা দিয়েছিল তিনি চলে যাওয়ার সময় দক্ষিণা স্বরূপ। সেরকমই হরিদাও যখন বিরাগী সাজে গেছিল তখন কিন্তু হরিদাকেও তিনি সন্ন্যাসী রূপেই ভেবে, মানে সত্যিকারের সন্ন্যাসী ভেবে, সাজ সেটা সে বিশ্বাস করতে পারেনি, সত্যিকারের সন্ন্যাসী ভেবেই তাকে তিনি দক্ষিণা দান করেছিলেন 101 টাকা। কিন্তু হরিদা তা গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? গ্রহণ না করার তার কারণ হচ্ছে, কারণ প্রকৃত সন্ন্যাসীরা কিন্তু অর্থের মায়া করে না, তারা কিন্তু অর্থকে সবসময় উপেক্ষা করেই চলে। সেই তার যে প্রকৃত অভিনয়ের সত্তা, তার যে প্রকৃত শিল্পী সত্তা যাতে এখানে ক্ষুণ্ণ না হয়, সেই কারণেই কিন্তু হরিদা সেই অর্থ গ্রহণ করেননি। এই সমস্ত বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাই হরিদার জীবন কিন্তু দরিদ্রতায় পরিপূর্ণ, কিন্তু যতই তার জীবনে দারিদ্রতা থাকুক না কেন, সে কোনো মতেই তাকে ছাপিয়ে অন্য কোনো পথ সে অবলম্বন করতে রাজি নয়, সে অন্য কোনো উপার্জনের পথে যেতে রাজি নয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে বলা হয়েছে হরিদার দারিদ্র পীড়িত জীবনের পরিচয়, সেটা আমি এখানে আলোচনায় পরিষ্কার করে দিলাম তোমাদের। আচ্ছা, এবার আসছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট দুটি চমৎকার ঘটনার বিবরণ দাও। মানুষের মনে ওই ঘটনা দুটি কি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল? আচ্ছা, এই যে বলছে হরিদার ঘটানো ঘটনা, সৃষ্ট ঘটনা কি কি? হরিদার তো সৃষ্ট ঘটনা বলতে একই, যে সে বহুরূপী বিভিন্ন সাজে সজ্জিত হয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু মানুষরা কখনো কখনো বহুরূপীর সাজ কিন্তু প্রত্যেকেই ধারণ করি, কিন্তু এখানে যে আমাদের পাঠ্যাংশে আলোচ্য অংশে দেখানো হয়েছে হরিদা যার প্রধান চরিত্র, তিনি একজন, তার প্রধান উপার্জনের পথই হচ্ছে বহুরূপীর সাজ। তিনি বহুরূপীর সাজে বিভিন্ন বারই সেজেছেন। তার বহুরূপী সাজের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য সাজ হচ্ছে বাউল, পাগল, কাপালিক আর রূপসী বাইজি। যেই সাজে সজ্জিত হয়ে তিনি কিছু কিছু অর্থ উপার্জন করেছেন। কখনো মানুষ খুশি হয়ে তাকে 1 আনা 2 আনা দিয়েছেন, কখনো মানুষ খুশি হয়ে সব থেকে বেশি উপার্জন করেছিলেন তিনি রূপসী বাইজির সাজে 8 আনা। এই যে এতটা উপার্জন যখন তিনি করেছিলেন, তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। কেন না, তার শিল্প সত্তাকে কেউ ধরতে পারেনি, সে যে সত্যিকারের হরিদা রূপসী বাইজি নয় এটা কিন্তু কেউ বুঝতেও পারেনি। আর পাগল সেজে যখন তিনি চকের বাস স্ট্যান্ডে অভিনয় করছিলেন, পাগল সাজের মানেটা কি? আমরা রাস্তাঘাটে কিরকম পাগল দেখি, যে উস্কো খুস্কো, গায়ে কম্বল জড়ানো, হরিদাও কিন্তু একদম সেইভাবেই সেজেছিলেন। ওরকম ভাবে সজ্জিত হওয়ার পরেও কোনো লোকই কিন্তু তাকে হরিদা বলে চিনতে পারেনি, খুব গুটি কত পরিচিত লোক ছাড়া। তাই যারা পরিচিত লোক তারা হরিদাকে চিনতে পেরে 1 আনা 2 আনা পয়সা দেন, আর যারা অপরিচিত লোক তারা কিঞ্চিত বিরক্তই হয় বটে। বিরক্ত হয়ে তারা কেউ কেউ দূরে চলে যায়, কেউ কেউ ভয় পালিয়ে যায়, কেউ আবার ওই 1 পয়সা 2 পয়সা কোনো রকম দিয়ে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছি হরিদার সৃষ্ট একটা এই হচ্ছে ঘটনা। আরেকটা ঘটনা কি, যেটা সব থেকে উল্লেখযোগ্য গল্পে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বিরাগীর সাজে জগদীশ বাবুর বাড়িতে যাওয়া। আচ্ছা, জগদীশ বাবুর কে? না, জগদীশ বাবু শহরের একজন ধনী ব্যক্তি। তার বাড়িতে হিমালয় থেকে একজন সন্ন্যাসী আগত হয়েছিল, যাকে কিনা জগদীশ বাবু অনেক আদর অভ্যর্থনা করেন এবং তার বিদায় কালে তাকে 100 টাকা দিয়ে তাকে বিদায় দেন। এই ঘটনা হরিদা কার কাছে শুনতে পায়? না, তার বন্ধুদের কাছ থেকে শুনতে পায়। বন্ধুদের কাছ থেকে শুনতে পাওয়ার পর হঠাৎ করে হরিদার মাথায় খেলে যে সেও তো তাহলে নতুন আরেকটা সাজ সাজতে পারে, কি না বিরাগীর সাজ। তখন সে চটজলদি বুদ্ধি খাটিয়ে বিরাগীর সাজ সেজে চলে যায় জগদীশ বাবুর বাড়ি। জগদীশ বাবুর বাড়িতে গিয়ে এমনই তার বিরাগীর সাজ, সাদা উত্তরীয়, সাদা পরনের তার পোশাক,
সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি, কিন্তু মাথার চুল ছিল উস্কো খুস্কো জটাধারী, সাদা, সেটাও সাদা, চুলের রঙও কিন্তু সাদা। সাধারণত বিরাগীর ধারণ বসন ভূষণ হয় হচ্ছে গেরুয়া রঙের, কিন্তু হরিদার কিন্তু সেটা ছিল না। হরিদা কিন্তু সাদা পোশাকে সজ্জিত হয়েছিলেন, তার চুলও ছিল খানিক সাদাই। কিন্তু বন্ধুরা কখন তাকে চিনতে পারে, যখন হরিদা তার বাড়িতে এসে তার উত্তরীয় এবং তার ঝোলা সবকিছু খুলে রাখে, সেই দেখে চিনতে পারে তার বন্ধুরা যে জগদীশ বাবুর বাড়িতে যে কিনা বিরাগী গেছিল, সে কিন্তু দ্বিতীয় যে বিরাগী গেছিল সে কিন্তু আসলে কোনো সন্ন্যাসী নয়, সে হচ্ছে আসলে হরিদা। তো এখানে যে এই সৃষ্ট যে ঘটনার বিবরণ পাওয়া যায়, তাহলে এটাও একটা সৃষ্ট ঘটনা যে তার বিরাগীর সাজ, এবং সেই বিরাগীর সাজে জগদীশবাবু যখন তাকে বিদায়কালীন 101 টাকা দক্ষিণা দিতে চান, সে কিন্তু তা গ্রহণ না করেই চলে আসেন। এবং আমরা সাধারণত দেখতে পাই যে সন্ন্যাসীরা একটু রাশভারী ধরনের, একটু গম্ভীর প্রকৃতির হয়। তারা নানান কোনো কারণে যদি ক্ষিপ্ত হয়ে যায়, তখন কিন্তু তারা খুব রেগে গিয়ে নানান রকম কথা বলে থাকেন। তো হরিদাও কিন্তু যখন জগদীশবাবুর বাড়ি গেছিল এবং জগদীশবাবু অতটা সাদরে অভ্যর্থনা জানাতে আসছিলেন না, তখন কিন্তু হরিদাও অভিনয় করে ঠিক এই ঘটনাটাই ঘটিয়েছিলেন। সে পুরোটাই কিন্তু ছিল তার অভিনয়। আসলে তো হরিদা সন্ন্যাসী নন, তিনি বহুরূপী সেজে সন্ন্যাসীর সাজে জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন। তো এই যে নানান তার ঘটনা ঘটানো, তার কোনো কিছুর মধ্যে দিয়েই কিন্তু হরিদার যে আসল চরিত্র, আসল মানুষটা, সেখানে আমরা কোথাওই সেটা দেখতে পাই না, কেউই আমরা সেটা দেখতে পাই না। তো হরিদার প্রত্যেকটা সাজের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে তার সুনিপুণ শিল্প সত্তা। হরিদা যে কতটা শিল্পী সুলভ মানুষ এবং কতটা যে অভিনয়ে পটু, তা কিন্তু আমরা পুরো গল্পটার মাধ্যম দিয়ে দেখতে পাই। এখান থেকে হরিদার কিন্তু তার শিল্পের প্রতি অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা সবটাই বোঝা যায়। এবং আরেকটা জিনিসও বোঝা যায়, হরিদা কোনো কিছুর বিনিময়ে তার শিল্প সত্তাকে ছাড়তে পারবেন না। তার জীবনে যতই দারিদ্রতা থাকুক, যতই অভাব অনটন থাকুক, যতই যাই থাকুক না কেন, সে কিন্তু কোনো কিছুর জন্যই তার শিল্প সত্তাকে বিসর্জন দিতে পারবে না। তাহলে এখানে আমরা দুটো ঘটনার প্রতিক্রিয়া দেখতে পেলাম। এবার আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন। একটি চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু, বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটির মানও 5 নম্বর। আচ্ছা, জগদীশবাবু, জগদীশবাবু কে না, আমরা এই প্রশ্নের প্রথমেই কিন্তু লিখব যে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটি গৃহীত হয়েছে গল্প সমগ্রের 3য় খণ্ড থেকে। এইটা কিন্তু আমি আগে যে প্রশ্ন দুটো আলোচনা করলাম, সেখানেও কিন্তু প্রথমে এই আলোচ্য উদ্ধৃতিটি এসেছে বলে তোমরা এই ইনফরমেশনটা দেবে। এই উৎসটা দেওয়াটা দরকার, প্রত্যেকটা প্রশ্নের আলোচনার প্রথমেই কিন্তু এই উৎস দেওয়াটা দরকার। এই উৎসের আলোচনা করে নিয়ে তারপর তোমরা এখানে জগদীশবাবুর চরিত্র বিশ্লেষণ করবে। আচ্ছা, জগদীশবাবুর চরিত্র, জগদীশবাবু কে না, বহুরূপী গল্পের অন্যতম প্রধান একটি চরিত্র জগদীশবাবু। বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা এবং অন্যতম আরেকটি প্রধান চরিত্র হচ্ছে জগদীশবাবু। জগদীশবাবু হচ্ছেন শহরের একজন ধনী ব্যবসায়ী, যাকে কিনা অনেকটা সৌম্য দর্শন, শান্ত শিষ্ট, গম্ভীর স্বভাবের মানুষ। আর যেহেতু ওনার শহরে বাড়ি, সেহেতু উনি ব্যবসায়ী হওয়ার দরুন কিছুটা সে ধনী ব্যক্তিও বটে। আর এই ধনী হওয়ার কারণে, এই অর্থের তার প্রাচুর্যতা থাকার কারণে তিনি কিন্তু কিছুটা অহংকারীও বটে। জগদীশবাবুর চরিত্রের এই অহংকারটা আমরা কখন এবং কোথায় দেখতে পাই? জগদীশবাবুর যে চারিত্রিক অহংকার, সেটা আমরা দেখতে পাই কিন্তু যখন প্রথমেই আমরা দেখতে পেয়েছি, যখন প্রথম সন্ন্যাসী হিমালয় থেকে আগত হয়ে জগদীশবাবুর বাড়ি আসেন।
যেহেতু জগদীশবাবু আগে থেকেই জানতেন যে হিমালয় থেকে আগত সন্ন্যাসী কখনো কাউকে তার পদধূলি দেন না, তার অর্থের অভাব না থাকায় তিনি কি করেন, তার পদধূলি নেওয়ার জন্য তিনি তার কাঠের খড়মের তলায় দুটো সোনার বোল লাগিয়ে দেয়, যাতে সেখান থেকে তিনি সন্ন্যাসীর পদধূলি গ্রহণ করতে পারেন। এখানে তার যে আর্থিক যে সচ্ছলতা, আর্থিক যে তার কোনো অভাব নেই, সেইটা কিন্তু এখানে সেই অহংকারটা পরিষ্কারভাবে বোঝা যায়। এইভাবে তিনি ওই সন্ন্যাসীর পদধূলি গ্রহণ করেন এবং ওই সন্ন্যাসীকে তিনি যথেষ্ট আদর অভ্যর্থনা করার পরে বিদায় দেওয়ার সময় 100 টাকার একটা নোট তিনি দেন। কেন না, দক্ষিণা স্বরূপ। এখান থেকেও তার আর্থিক সচ্ছলতার আমরা পরিচয় পাই। এছাড়াও যখন পরবর্তীকালে হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে আসেন, তখন কিন্তু প্রথমে যখন হরিদা আসেন তখন কিন্তু জগদীশবাবু প্রথমেই আসেন না তাকে অভ্যর্থনা জানানোর জন্য। অভ্যর্থনা জানানোর জন্য না আসার কারণে হরিদা যেহেতু সন্ন্যাসী সেজে এসেছে, তো সন্ন্যাসীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যদি কেউ অবজ্ঞা বা অপমান বা অবহেলা করেন, তারা অত্যন্ত ক্রুদ্ধ হন, ক্রুদ্ধ হয়ে গিয়ে ভর্ৎসনা করেন। তো এখানে কিন্তু হরিদাও সেই সেম ঘটনাটা ঘটায়, কোনো ব্যতিক্রম ঘটায়নি। সেই রকম ঘটনা ঘটিয়ে হরিদাও জগদীশবাবুকে ভর্ৎসনা জানান, তাকে আদর অভ্যর্থনা করতে না আসার কারণে। অবশেষে জগদীশবাবু এই ভর্ৎসনা শোনার পর আসেন হরিদাকে অভ্যর্থনা করতে। তখন হরিদা তার কিছুতেই রাগ কমান না, কিন্তু জগদীশবাবু তখন অনেক অনুনয় বিনয় করেন যাতে সন্ন্যাসীর ক্রুদ্ধ হয়ে কখনো তাকে অভিশাপ না দিয়ে দেন সেই ভয়ে। এবং জগদীশবাবু তখন নানান রকম ভাবে তাকে আদর অভ্যর্থনা করতে থাকেন এবং তার বাড়িতে 3-4 দিন থাকার জন্যও অনুরোধ জানান। কিন্তু হরিদা কিন্তু সেই অনুরোধে রাজি হন না। কারণ কি, হরিদা তো আসলে সন্ন্যাসী নন, হরিদা তো সন্ন্যাসী সেজে বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি এসেছেন। যখন কোনো অনুনয় বিনয়ের মাধ্যমেই হরিদা কিছুতেই রাজি হলেন না জগদীশবাবুর বাড়ি থাকার জন্য, অবশেষে তখন জগদীশবাবুর 1 গ্লাস পানীয় জল দেন, ঠান্ডা পানীয় জল দেন হরিদাকে। হরিদা সেই পানীয় জলটুকুই পান করে চলে আসেন। আসার সময় জগদীশবাবু কিন্তু হরিদাকে 101 টাকা বকশিসও দেন, দক্ষিণা দেন, কিন্তু হরিদা তা গ্রহণ করেন না। হরিদা তার গ্রহণ না করার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সন্ন্যাসীদের কখনো অর্থলোভ থাকে না। সন্ন্যাসীদের যেহেতু কখনো অর্থলোভ থাকে না, সেই কারণেই কিন্তু হরিদা সেই অর্থ গ্রহণ করতে নাকচ করে দেন। সেই অর্থ গ্রহণ না করে তিনি পানীয় জল পান করেই চলে আসেন তার নিজ গৃহে। নিজ গৃহে আসার পর যখন তিনি তার পোশাক বেশভূষা ছেড়ে যখন অন্য স্থানে যান, তখন বন্ধুরা এসে সেই বেশভূষা, পরিবর্তিত বেশভূষা দেখতে পেয়ে বুঝতে পারেন যে জগদীশবাবুর বাড়ির যে সন্ন্যাসী ছিলেন তিনি আসলে হরিদা। তখন বন্ধুরা তাকে বলেন যে তিনি তা ঠিক করেননি, কারণ এটি যেহেতু হরিদার একমাত্র উপার্জনের পথ, তাই হরিদা এটা ঠিক করেননি। তখন হরিদা পরবর্তীকালে চিন্তা ভাবনা করে যে সে আবার জগদীশবাবুর বাড়িতে যাবে এবং তার সেই উপার্জনের টাকা কিছু নিয়ে আসবেন। তাও সে 101 টাকার কথা কিন্তু ভাবেনি, সে কিন্তু অল্প কিছু টাকা পয়সাই নিয়ে আসবে ভেবেছিল। এইখান থেকে আমরা জগদীশবাবুর যে প্রধান চরিত্রটা দেখতে পাই তা হচ্ছে কিছুটা দাম্ভিকতা এবং অর্থের অহংকার। জগদীশবাবুর চরিত্রের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে অর্থের অহংকার এবং দাম্ভিকতা। তার যে ব্যাখ্যা, তার যে বিবরণ আমি তোমাদের কাছে সেটা আলোচনা করে দিলাম যে কেন জগদীশবাবুর চরিত্রের মধ্যে দাম্ভিকতা এবং অহংকারের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। আজকের আলোচনা এই 3টে প্রশ্ন এখানেই শেষ করলাম। এরপরেও যদি তোমাদের কোনো আরো কিছু জানার থাকে, আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে তা জানিও। আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের সমস্ত আলোচনা করে দেবো। এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডুইন্সের
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এডুইন্সের যে ফেসবুক পেজটা আছে তা লাইক, ফলো এবং শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.